নমস্কার, চতুরঙ্গ কলকাতা থেকে আমি আপনার প্রিয় মৃত্যুঞ্জয়। আজকে আমি চলে এসেছি কলকাতা 72 নম্বর ওয়ার্ডে শ্রী সন্দীপ রঞ্জন বক্সি মহাশয়ের কাছে, যিনি এলাকার ঘরের ছেলে বললেই চলে এবং সবসময় সুখে তাকেই পাশে পাওয়া যায়। রাত্রি হোক দিন রাত এক করেন উনি। সেই মানুষের কাছে আমি চলে এসেছি। দাদা নমস্কার, আমার চ্যানেলের পক্ষ থেকে। নমস্কার। দাদা, আমাদের এই যে আপনি যে 72 নম্বর ওয়ার্ডে এত যে মানুষের যে ভালোবাসা, এত যে মানুষের যে ভালো কাজ করেন, আপনাকে সুখে দুঃখে সবসময় পাওয়া যায়, দিন রাত বলে কিছু নেই। রাত্রিবেলা হলেও আপনি দৌড়ে আসেন, গভীর রাত হলেও। এত যে মানুষের ভালোবাসা, এই ব্যাপার নিয়ে কি বলবেন? দেখুন, আমার এই ওয়ার্ডের ভেতরেই জন্ম, আমার বাড়ি এই ওয়ার্ডের ভেতর। ছোটবেলা থেকে এই অঞ্চলের সমস্ত মানুষের সাথে আমাদের ভালোবাসা আছে। আমার দাদা সুব্রত বক্সি দলের সভাপতি, ওনার সাথে খুব ভালো। তার আগে আমার বাবা এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, সুধীর রঞ্জন বক্সি। প্রথম কাউন্সিলর যখন আরম্ভ হলো কাউন্সিলরশিপ, তখন প্রথম এই অঞ্চলে মানে 72 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেন আমার বাবা। তার পরবর্তীকালে অন্যরা হয়েছে। আমার দাদা তো জানেনই, সভাপতি, মন্ত্রী হয়েছিল, এখনও সভাপতি আছে। তো ন্যাচারালি আমার এই ওয়ার্ডের প্রতি ভালোবাসা। আর আমরা নানান এই পাড়াতেই অন্য পাড়ার সাথে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, করতে করতে একটা সকলের সাথে সখ্যতা জন্মে গেছিলো। সেই থেকে যখন আমাকে দিদিমণি 2015 সালে আমাকে ভোটে দাঁড়াতে বললো, তো আমি দিদিমণির কথায়, আমি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরি করতাম, দিদিমণির কথায় আমি চাকরি রিজাইন করে আমি এখানে ইলেকশনে দাঁড়ালাম এবং আমি আস্তে আস্তে জিতে গেলাম। জিতে যাওয়ার পরে ন্যাচারালি তো কাজ হয় মানুষের। আর আমার খুব ইন্টারেস্ট ছিল রাজনীতিতে। আমার বাড়িটাই রাজনীতির বাড়িটি। আমার জ্যাঠামশাই সত্যরঞ্জন বক্সি নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে উনি ছিলেন। আর আমাদের এই অঞ্চলে সামনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ি, আমাদের এখানে স্যার আশুতোষ মুখার্জির বাড়ি, এখানে নানান সব লোকের বাড়ি আছে, উত্তম কুমারের বাড়ি এই ওয়ার্ডের ভেতরে সব হচ্ছে। আর আমরা এই রাজনীতিতে নেশা থাকার জন্যই আমার যখন জিতে গেলাম, জেতার পর কাজ করতে হলো, আমি করতে শুরু করলাম। প্রথমেই আমি কলকাতা শহরের মানে 72 নম্বর ওয়ার্ডে একটা সমস্যা ছিল যে আপনার গার্বেজ ময়লা ফেলার। এখন প্রথমে ছিল পুরোনো একদম চিত্তরঞ্জন হসপিটালের পিছন দিকে, এটাই আমার ওয়ার্ডের ভেতর। সেইখানে ময়লা ফেলতো। সামনেই একটা বাচ্চাদের সুন্দর স্কুল আছে, নিউ অরিজিন স্কুল। তো সেখানে গার্বেজ ফেললে ন্যাচারালি একটা, আমি প্রথমেই সেই জন্য একটা আপনার কম্প্যাক্টার মেশিনের ব্যবস্থা করলাম। কম্প্যাক্টার মেশিনটা আমরা লেডিস পার্কের পিছন দিকে একটা জায়গা আছে সেইখানে, এটা 2015 সালের কথা বলছি, সেইখানে তখন আমরা ওইটা করলাম। করে লোকের সাথে আমার কাজকর্ম চলছে, যেরকম লোক বলছে সেরকমভাবে কাজ করতে 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 ঘুরতে ঘুরতে বুঝলাম যে আমার এখানে জলের একটু অভাব আছে। জল মানে ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের। তো নানানভাবে চেষ্টা করতে করতে বুস্টার পাম্পিং স্টেশন, আমি তখন শোভন চট্টোপাধ্যায় ছিল ওই মেয়র। আমি তখন শোভন চট্টোপাধ্যায়টা রিকোয়েস্ট করলাম যে আমার অঞ্চলে যদি একটা বুস্টার পাম্পিং স্টেশন করা যায়। তো উনি স্বতঃস্ফূর্তভাবে আমাকে খুব সাহায্য করলো। আমার ইতিমধ্যেই আমার এখানে গোলমাঠের কাছে, গোলমাঠে দুর্গা পুজো হয়, খুব নাম করা জায়গা গোলমাঠ, এই আমার পাড়ার ঠিক পিছন দিকে পাড়ায়, ওখানে বুস্টার পাম্পিং স্টেশন করলাম। বুস্টার পাম্পিং স্টেশন করার পরে ধীরে ধীরে আমাদের জলের অভাবটা মিটে গেল। তার পরবর্তীকালে আমি করলাম হচ্ছে, এখন জল জমার সমস্যা ছিল, সামনেই আমাদের গঙ্গা ঘাট। তো ন্যাচারালি আপনার জল জমার একটা সমস্যা ছিল, তখন লক গেট খুলে দিলে আরও বেশি পরিমাণে, যখন গঙ্গায় বাস আসতো তখন আমাদের এই 72-70 এসব ওয়ার্ডের সামনে লক গেট করা আছে। তো জল উঠছে বলে বলে লক গেট খুলে দিত, তাতে সমস্ত এলাকা জলে ভরে যেত। তো এইটা আমি একটা কথা বললাম আমাদের কর্পোরেশনের ডিপার্টমেন্টের সাথে কথা বললাম। কথার পর ওনারা এসে দেখলো, ইঞ্জিনিয়াররা সার্ভে করলো, করার পরে এটা ধীরে ধীরে কাজ শুরু করলো। প্রথমে যে জলটা আমাদের এখানে জ্বলতো, তার কারণে লক গেট তো খুলবেই। এর কারণ হচ্ছে এইখান দিয়ে জলটা যেখান থেকে পাস করতো, পরবর্তীকালে সেই জায়গাতে বালিগঞ্জের আপনার হয়ে গেছিলো, কি বলে ওটাকে, ডিফেন্সের জায়গা হয়ে গেছিলো। তো ন্যাচারালি ওই জায়গাটায় জল বন্ধ হয়ে যেত, সেই জন্য জলটা আবার রিটার্ন করে চলে আসতো। এইটাকে আমি ওনাদের সাথে, ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে এইটা
এই রণজিৎ রোড থেকে রাখাল মুখার্জি রোডে, টাউনসেন্ড রোড হয়ে হাজরা রোড ধরে এইটা একদম সোজা বার করে দিলাম বাইপাসের দিকে। আচ্ছা তাতে কি হলো, পুরো পাইপ বসানোর পরে আমরা চেক করলাম, বছর দিয়ে চেক করার পরে তো দেখা গেলো ক্লিয়ার। এই বছর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, জল নিশ্চয়ই জমেছে, কিন্তু 10 থেকে 15 মিনিটের ভেতর সেই জল আপনার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা তো ন্যাচারালি তো আমি সেই জন্য আর কি মানে কোনো অসুবিধা হয়নি। তো এইভাবে মানুষের সাথে করে গেছি, মানুষের সাথে করতে করতে তো মানুষ এখন ভালোবেসে নিয়েছে। এখন তো আর এইসব অভাবগুলো নেই, এইসব অভাবগুলো সব মিটে গেছে। এখন শুধু এইখানে আছি, লোকের সেবা করছি, যা সেবা দরকার করে এরকমভাবে চলছে। আচ্ছা, আপনার তো এলাকায় তো সমাজসেবক ভাবে নাম আছে, যেমন ধরুন এবার আপনাদের ওয়ার্ডে কি মানে এই যেমন ধরুন রক্তদান শিবির, বাচ্চাদের পুস্তক বিতরণ, কোনো করাচ্ছি, এসব কি দেওয়া হয় আপনাদের? হ্যাঁ, প্রত্যেক বছর করে রক্তদান শিবির প্রত্যেক বছর হয়। আমাদের ফিক্সড ডেট আছে 1 জুলাই। আচ্ছা এটা হচ্ছে আপনার কি বলে, বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিন। বিধানচন্দ্র রায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, সেই জন্য ওই দিনেই আমরা রক্তদান শিবির করি। তারপর বাচ্চাদের পুস্তক গত বছরও দিয়েছিলাম আমরা, যারা হায়ার সেকেন্ডারিতে পাস করেছিল এবং সেকেন্ডারিতে তারপর যারা তাদের পুস্তক আমরা দিয়েছিলাম। তাছাড়াও আপনারা বসে আঁকো প্রতিযোগিতা করি, তার সাথে সাথে একদম বাচ্চাদের আমরা স্কুলের বই, খাতা, পেন্সিল, ব্যাগ দিই। সেগুলো এই বছর হয়নি, এটা শীতকালে করি আমরা, ডিসেম্বর মাস নাগাদ। তারপরে আমরা আরও অনেক কিছু করি, টুর্নামেন্ট করি। বাচ্চা এই যেই ছেলেগুলো আমাদের সাথে কাজ করে তাদের এই টুর্নামেন্ট করি। এইসব সব কিছুই হয় পুরো বছরে, যেসব অ্যাক্টিভিটিসগুলো সেগুলো আমার সব হয় এখানে। তারপরে আপনার উত্তম কুমারের আমরা জন্মদিন পালন করি 3 দিন ধরে। লেডিস পার্কে একটা উত্তম উদ্যান বলে আমাদের একটা জায়গা আছে, যেখানে উত্তম কুমার আগে কাজকর্ম করেছে, পার্কে বসতেন। সেই জায়গাটা কলকাতা কর্পোরেশন নিয়েছে, নিজে ওখানে একটা ওপেন হল মতো তৈরি করেছে। সেই ওপেন হলে আমরা পরিবার বাড়ির লোক আমাদের সাথে থাকবো, আর ফ্যামিলি নিয়ে আমরা আমার জন্মদিন উদযাপিত করে 3 দিন। এবারও আপনি আসলে দেখতে পাবেন সেপ্টেম্বর মাসের 3, 4, 5, 3 আর 4 ওনার জন্মদিন পালন করি। আর 5 তারিখ হচ্ছে আমরা করি ওই টিচার্স ডে, 5ই সেপ্টেম্বর টিচার্স ডে পালন। 3 দিনে আমাদের এই প্রোগ্রাম অনেক দিন ধরে চলছে, প্রায় 5-7 বছর ধরে আমরা এই প্রোগ্রাম করছি। মানে আমি ইলেকটেড হওয়ার আগে থেকে এই প্রোগ্রাম চলছে, প্রায় 15-16 বছর হয়ে গেল এই প্রোগ্রাম চলছে। তো আমরা এটাকে মেনটেন করে চলেছি। আর এরকম সারা বছর ধরে প্রোগ্রাম। আমার এখানে দুর্গা পুজো হয়, আমার এই অঞ্চলে 19খানা দুর্গা পুজো, তার মধ্যে বোধহয় 16-17টা দুর্গা পুজো আমি সভাপতি, কারণ এলাকার কাউন্সিলর সবাই আমাকে সভাপতি রাখতে চায়। তো এইভাবেই সকল লোকের সাথে, সব ক্লাব এদের সাথে আমার মোটামুটি সক্ষতা আছে, রিলেশনশিপ ভালো আছে। চেষ্টা করি মানুষের ভালো করতে, মানুষের উপকার করতে। অনেক সময় পারি, অনেক সময় তো পারি না। একটু মানুষ তৎক্ষণিক ক্ষুব্ধ হয়ে যায়, কিন্তু পরে এসে আমাকে আবার বলে, না দাদা ভুলে গেছে, আপনি তো করেছেন। এরকম কথা হয়েছে অনেক সময়। সামনে তো 9ই আগস্ট আমাদের রাখি পূর্ণিমা। তা রাখি পূর্ণিমা উৎসবে কি কোনো কিছু আপনাদের ওয়ার্ডে কোনো উৎসব বা বোনেদের কোনো বার্তা দিতে চাইছেন? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা ঠিক আমার হাজরা মোড়ে আমার সাইডটা পড়ে, একটা সাইডে 4টে মোড়ের 4টে দিকের একটা দিক আমার হাজরা মোড়ে পড়ে। আমরা ওইখানে করি, সাধারণ মানুষদের রাখি পরায়। আমার যে মহিলা কর্মীরা আছে তারা রাখি করে, তারা রাখি পরায়, মিষ্টি ফিষ্টি খাওয়ানো হয়, ঠিক আছে। তারপরে আবার সন্ধ্যেবেলা এই আমার পার্টি অফিসের সামনে, মানে প্রেরণ বলিউডের সামনে, এখানে আমরা যেসব মেয়েরা আমার পার্টি আছে, ছেলেরা পার্টি আছে, তাদের নিজেদের ভেতরে একটুখানি রাখি পরানো হয়, মিষ্টি মিষ্টি খাওয়ানো একটু। এখন হয়তো এবছর করতে পারবো না, ওই গান বাজনারও আয়োজন করা হয়, করে আমরা রাখি পূর্ণিমাকে সুন্দরভাবে কাটাই। আমি এবছরই প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীকে রাখি পূর্ণিমার ধন্যবাদ প্রণাম জানাই। এই রাখি পূর্ণিমা, আর এবছরের রাখি পূর্ণিমার একটা তাৎপর্য আছে। এই রাখি শুরু হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি শুরু করেছিল। ওই যে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, এই গান রচনা করেছিলেন। এবং সাথে সাথে বঙ্গভঙ্গকে আটকানোর জন্য এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং ওই বাংলায় নজরুল ইসলাম
রাখির মাধ্যমে মানে লোককে মনেদের সাথে বাইরের রাখির মাধ্যমে রাস্তায় নামিয়ে এনে রবীন্দ্রনাথ ঠাকুর চেষ্টা করেছিলেন বঙ্গভঙ্গকে আটকাবার, এবং উনি আটকেও ছিলেন বঙ্গভঙ্গ করে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার অমূল্য সময় দেওয়ার জন্য আমার চ্যানেলকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে কোনো একটা ইন্টারভিউ নিয়ে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।